আসসালামু আলাইকুম। ইজি ফিজিক্স এ বায়োলজি ক্র্যাকার্স প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজগর হোসেন। বর্তমানে পড়াশোনা করতেছি শেরেবাংলা মেডিকেল কলেজে, এমবিবিএস ফাইনাল ইয়ার আছি। তো বায়োলজির সেকেন্ড পেপারে আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো পরিপাক্ব শোষণ। এই পরিপাক্ব শোষণের আহ, পরিপাক্ব শোষণ সাবজেক্টটাকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করছি। আজকে আমরা ফার্স্ট সেগমেন্টে যে কয়েকটা টপিক এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে যে জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে সেটা হলো পরিপাক। পরিপাকের সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করতে হবে, এটা সিকিউরিটি দরকার হয়। সৃজনশীল প্রশ্ন আছে 1 নম্বরের জন্য। আচ্ছা, তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাব ও এনজাইমের সহায়তায় ভেঙে তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলে। তো পরিপাকটা হচ্ছে প্রধানত দুই প্রকার: যান্ত্রিক পরিপাক আর হচ্ছে রাসায়নিক পরিপাক। আচ্ছা, এখন আমরা যে খাবারগুলা খাই প্রধানত আমরা খাবার খাই 6 ধরনের খাবার: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আহ খনিজ লবণ, ভিটামিন আর হচ্ছে পানি। তো এর মধ্যে ভিটামিন, খনিজ লবণ আর পানি সরাসরি আমাদের দেহ থেকে শোষিত হতে পারে, কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড এগুলো হচ্ছে সরাসরি শোষিত হয় না, এগুলোকে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত করতে হয়। তো কার্বোহাইড্রেট পরিপাকের মাধ্যমে ভেঙে তা গ্লুকোজে কনভার্ট হয়, দেন গ্লুকোজ আহ আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে ওখান থেকে শোষিত হয়ে তারপরে রক্তের মাধ্যমে চলে যায়। আচ্ছা, তো একইভাবে আমাদের যে প্রোটিন জাতীয় খাবারগুলো সেগুলা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, এবং আমাদের যে লিপিড জাতীয় খাবারগুলা বা স্নেহ জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়। আচ্ছা, তো আমাদের যে মানব পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র, এটা প্রধানত দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। তো এই পৌষ্টিক নালীর ভিতরে আমাদের শরীরের বিভিন্ন অংশ আছে। যেমন আমাদের এই পৌষ্টিক নালীটা হচ্ছে মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এটা একটা নলাকার পথ। এর মধ্যে আমাদের মুখমণ্ডলের মুখগহ্বর, তারপর হচ্ছে গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এবং পায়ু পর্যন্ত। তো এর মধ্যে ক্ষুদ্রান্তের আবার 3টা পার্ট আছে, আমরা পরে দেখবো এগুলো ডিটেলসে। বৃহদন্তেরও 3টা পার্ট আছে। ঠিক আছে, তারপর হচ্ছে পৌষ্টিক গ্রন্থির ভিতরে আছে আমাদের মুখমণ্ডলে থাকে লালা গ্রন্থি, যকৃৎ, তারপর হচ্ছে অগ্ন্যাশয় থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে পাকস্থলীতে, আন্ত্রিক গ্রন্থি থাকে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে। তো এই পৌষ্টিক গ্রন্থিগুলা প্রধানত এখান থেকে এনজাইম সিক্রেশন হয়, যে এনজাইম গুলো হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাকে সহায়তা করে। মানব পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের যে বিভিন্ন অংশ যেগুলো বলছি, যেমন আমাদের পৌষ্টিক নালীর ভিতর আছে মুখছিদ্র, তারপর আছে মুখগহ্বর, মুখগহ্বরের পর অংশ হচ্ছে গলবিল, অন্ননালী, পাকস্থলী। তারপর হচ্ছে পাকস্থলীর বিভিন্ন ধরনের অংশ আছে, আমরা এগুলা পরবর্তীতে জানবো। ক্ষুদ্রান্ত বৃহদান্তেরও বিভিন্ন পার্ট আছে। তো এই যে মুখগহ্বরের পরে যে অংশটুকু গলবিল, সেই গলবিলের দৈর্ঘ্যটা আমাদের জানা দরকার, এটা হলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। গলবিলের দৈর্ঘ্যটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে যে অন্ননালীর কথাটা বলছি, এই অন্ননালীটা হচ্ছে গলবিল থেকে শুরু করে পাকস্থলীর উপর অংশ পর্যন্ত বিস্তৃত। এই অন্ননালীটার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। পাকস্থলীর বিভিন্ন অংশগুলো আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, এখন যে 6 ধরনের খাবার আমরা প্রধানত নিই, গ্রহণ করি, সেই খাবারগুলোর মধ্যে শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ, এই 3 ধরনের খাবারও আমাদের পরিপাকের প্রয়োজন হয়। বাকি যে 3 ধরনের খাবার ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলা সরাসরি অ্যাবজর্ব হতে পারে বডি থেকে, এগুলো কোনো পরিপাকের দরকার হয় না। তো এখানে যে চার্টটা দেওয়া আছে, এখানে প্রধানত আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু খাবার নেওয়া লাগে বা সুষম খাদ্যের মধ্যে কোন খাবারটা কতটুকু দরকার হয়, পরিমাণটা কতটুকু, সে এই চার্টটা হলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো শর্করা জাতীয় খাবারটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে ডেলি 700 থেকে 500 গ্রাম নেওয়া লাগে। প্রোটিনটা হচ্ছে 100 থেকে 150 গ্রাম, স্নেহ পদার্থ 50 থেকে 55 গ্রাম, ভিটামিন 5,500 থেকে 5,600 মিলিগ্রাম। এখানে একটু খেয়াল করতে হবে, বাকি সব প্যারামিটার হচ্ছে গ্রামে, বাট এটা হচ্ছে মিলিগ্রামে। এমসিকিউ তে এটা কনফিউজ হওয়া যাবে না। খনিজ লবণ 8 থেকে 10 গ্রাম, আর পানি নিতে হবে ডেলি 2 থেকে 3 লিটার। এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ খুব কমন আসে। আচ্ছা, তো এর পাশাপাশি পরিমাণটার পাশাপাশি এই যে শর্করা জাতীয় খাবারটা, তারপর প্রোটিন, স্নেহ পদার্থ, আমরা যে যে সমস্ত খাবারগুলো খাই এগুলো আমাদের শরীরে কি কি কাজ করে সেটা একটু জানতে হবে। যেমন শর্করা জাতীয় খাবার তাপশক্তি উৎপাদন করে, আমাদের শরীরকে গরম রাখে। প্রোটিন জাতীয় খাবার দেহের বৃদ্ধি করে,
দেহের বৃদ্ধি, তারপর হচ্ছে কোষ গঠন, ক্ষয় পূরণ, এনজাইম ও হরমোন উৎপাদন। ঠিক আছে, আমরা জানি এনজাইম, হরমোন এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। স্নায়ু পদার্থ তাপ শক্তি উৎপাদন এবং দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাদের শরীরের ইনসুলেটর হিসেবে কাজ করে হলো এই স্নেহ পদার্থ। ভিটামিন পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধের শক্তি বাড়ায়। খনিজ লবণ স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। যেমন খনিজ লবণের যদি অভাব হয় আর কি, তাহলে মেন্টাল রিটার্ডেশন হয়, মানে মানসিক বুদ্ধি প্রতিবন্ধী হয়। তো সেই জন্য খনিজ লবণ হচ্ছে এই যে স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করে। আর পানি হচ্ছে 2 থেকে 3 লিটার নেওয়া লাগে। এটা হচ্ছে আমাদের যে কোষ আছে, বডির বিভিন্ন কোষ, এই যে কোষের যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমকে সিক্ত এবং সজীব রাখা এবং কোষের যে স্বাভাবিক ক্রিয়া কার্যক্রম সেগুলা মেনটেন করে হচ্ছে আমরা যে পানি খাই সেটা। আচ্ছা, তো যে 3 ধরনের খাবার আমাদের পরিপাকের দরকার হয় সেটা হলো শর্করা, আমিষ, স্নেহ পদার্থ। তো শর্করা জাতীয় খাবারের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন আমরা ভাত, রুটি, চিনি, শাকসবজি এসব খাবার খাই। তো এইসব খাবার আলটিমেটলি পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে, সবগুলো হচ্ছে গ্লুকোজে পরিণত হয়। তো এই গ্লুকোজে পরিণত হওয়ার ক্ষেত্রে এখানে কিছু এনজাইম কাজ করে, সেগুলোকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। তো পরীক্ষায় এখানে হরহামেশাই আসে এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন যে অ্যামাইলোলাইটিক এনজাইমের এক্সাম্পল গুলা। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইমের এক্সাম্পল গুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ রাখতে হবে, যেমন থায়ালিন, অ্যামাইলেস, মলটেস, সুক্রেস। দেন আমিষ জাতীয় খাবারের কিছু এক্সাম্পল দেওয়া আছে, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, এগুলো সব আমিষ জাতীয় খাবার। তো আমিষ জাতীয় খাবার গুলা আলটিমেটলি পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তো এক্ষেত্রে যে এনজাইম গুলো কাজ করে সেগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তো যেহেতু আমিষের ইংলিশ হলো প্রোটিন, তো প্রোটিওলাইটিক মানে আমিষ বিশ্লেষী এনজাইম। ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম এগুলা মুখস্থ করতে হবে: পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন, আরো কিছু আছে। আচ্ছা, যেগুলো আমরা পরবর্তীতে জানবো ধাপে ধাপে। স্নেহ পদার্থ, আহ, স্নেহ পদার্থের মধ্যে আছে যেমন আমাদের ভোজ্য তেল, ঘি, মাখন, প্রাণীজ চর্বি এগুলা। তো এই স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড এগুলা আলটিমেটলি পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়। তো এই স্নেহ পদার্থকে পরিপাক করা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম, যেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে অল্প পরিমাণ থাকে। আমাদের বিশেষ করে আন্তরিক লাইপেসটা হচ্ছে এখানে বেশি হেল্প করে, যেমন ফসফোলাইপেস, কোলেস্টেরল, গ্লিসারল এস্টারেস, লেসিথিনেস, এই সমস্ত এনজাইম হচ্ছে এইসব খাবারে পরিপাকে হেল্প করে। তো আহ, আমরা আমাদের খাবারটা প্রধানত কিভাবে পরিপাক হয় সেটা তিনটা বডির তিনটা সাইটেই ডিপেন্ড করে। একটা হলো মুখবিবর বা মুখগহ্বর, তারপর হচ্ছে পাকস্থলী, আর হচ্ছে ক্ষুদ্রান্ত। এই তিনটা জায়গায় বেসিকলি আমরা যে খাবারগুলা খাই সেগুলা পরিপাক হয়। তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে 2 ধরনের পরিপাক হয়, একটা যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক। আচ্ছা, তো যান্ত্রিক পরিপাক হচ্ছে যে আমরা নর্মালি আমাদের মুখের ভিতরে কি আছে, আমাদের মুখের ভিতরে জিহ্বা আছে, তারপর হচ্ছে দাঁত। তো আমরা কোনো কিছু আছে দাঁতের মাধ্যমে চিড়ে খাই। ঠিক আছে, আমরা তারপরে আহ, কেটে খাই কোনো কিছু, আমাদের জিহ্বার মাধ্যমে আমরা ওটা ভালো করে মেস্টিকেশন করি। আমাদের যে মুখ গহ্বরের যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থি থেকে লালা সিক্রেশন হয়। ঠিক আছে, ওগুলো কিন্তু এনজাইম। তো ওগুলোর মাধ্যমে ওখানে হচ্ছে মিক্স হয়, মিক্স হয়ে আলটিমেটলি আমরা খাবারটাকে নরম করে ফেলি। ঠিক আছে, এই যে এই অংশটুকু এটা হলো যান্ত্রিক পরিপাক। তো এখানে হচ্ছে আমাদের যে দাঁতের স্ট্রাকচার, আমাদের দাঁত প্রধানত 4 প্রকার। ঠিক আছে, একজন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 4 ধরনের দাঁত থাকে: কর্তন দাঁত বা ইনসিসর টিথ, সেদন বা ক্যানাইন, অগ্রপেশন বা প্রিমোলার, পেশন বা মোলার। ঠিক আছে, তো এইসব দাঁত এক একটার এক এক কাজ। তো এগুলো হচ্ছে যে বড় খাদ্যকন্ড, এটা হচ্ছে কাটা ছেঁড়া, পেশন নিষ্পেষণ শেষে হজম উপযোগী ছোট ছোট টুকরায় পরিণত করে। আচ্ছা, আর আমাদের জিহ্বা হচ্ছে নড়াচড়ার মাধ্যমে, সংকোচন প্রসারণশীলের মাধ্যমে আমাদের মুখের ভিতরে যে দাঁতের ভিতরে আটকে থাকা খাদ্য কণা চারপাশে সরাতে, তারপর মুখের চারপাশে ঘুরিয়ে বিভিন্ন দাঁতের নিচে পৌঁছাতে, লালা মিশ্রণে এবং সবশেষে গিলতে সাহায্য করে। তো মুখবিবরের পরবর্তীতে পাঠ হলো গলবিল। গলবিলের মধ্যে খাদ্যের তেমন পরিবর্তন হয় না, তারপরে অন্ননালী হয়ে পাকস্থলীতে পৌঁছায়। মুখগহ্বরের খাদ্য পরিপাকের ক্ষেত্রে এখানে কিছু অংশ ভূমিকা রাখে, সেটা হলো আমাদের যে উপরের তালু হচ্ছে 2 ধরনের, একটা শক্ত তালু একটা নরম তালু। শক্ত তালুটা হচ্ছে উপরের সামনের দিকে থাকে আমাদের,
মুখগহ্বরের উপরের পার্টের যে সামনের অংশ সেটা হলো শক্ত তালু, আর পিছনের যে পার্টটুকু সেটা কোমল তালু। এই কোমল তালুটা হচ্ছে আমাদের খাবার যাতে নাসাগহ্বরে প্রবেশ না করে, সেক্ষেত্রে এটা বাধা দেয়। তারপরে হচ্ছে এরপরের অংশটুকু হচ্ছে গলবিল। গলবিল থেকে হচ্ছে দুইটা নালী চলে গেছে আমরা জানি, একটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, আর একটা হচ্ছে অন্ননালী বা ইসোফেগাস। তো শ্বাসনালী বা ট্রাকিয়া এটা হচ্ছে আহ, এটা আলটিমেটলি কিসে যায়, এটা হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কিল হয়ে আমাদের লাংসে পৌঁছায়। দেন অন্ননালী বা ইসোফেগাস এটা স্টোমাকের সাথে কন্টিনিউ করে। আচ্ছা, তো এই যে জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালীর অংশে ছোট একটা উদ্গত অংশ আছে যেটাকে এপিগ্লটিস বলা হয়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এই এপিগ্লটিসটা অন্ননালীর উপর এমন এক ঊর্ধ্বগামী বল প্রয়োগ করে যাতে চিবানো খাদ্য শ্বাসনালীর ভিতরে প্রবেশ না করে অন্ননালীর ভিতরে প্রবেশ করে। এখন আমরা খাবার খাওয়ার সময় যদি আমরা কথা বলি, অনেকে দেখা যায় কথা বলে বলে খাবার খায়। তো এই ক্ষেত্রে হচ্ছে খাবার হচ্ছে ভুলক্রমে শ্বাসনালীর ভিতরে ঢুকে যাইতে পারে। ঠিক আছে, আমাদের এপিগ্লটিস তখন কনফিউজ হয়ে যায় যে আমরা খাবারও খাইতেছি আবার এদিকে কথা বলতেছি, কারণ আমরা যখন কথা বলি তখন তো শ্বাসনালী কাজ করে। ঠিক আছে। তো এখন খাবার হচ্ছে যখন আমরা কথা বলার সময় যখন খাবার খাই বা খাবার খাওয়ার সময় যখন আমরা কথা বলতে থাকি, তখন ভুলক্রমে খাবার আমাদের লাংসে চলে যেতে পারে, তখন আমাদের অ্যাসপিরেশন হয়, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, ওখান থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা, তো মুখবিবরে খাদ্য পরিপাকে আমাদের যে যান্ত্রিক পার্ট সেটা বললাম। রাসায়নিক পার্কের রাসায়নিক পরিপাকের এখানে আমাদের মুখগহ্বরে প্রধানত শর্করা জাতীয় যে খাবারগুলো সেগুলাই পরিপাক হয়। আমাদের আমিষ স্নেহ জাতীয় খাবারগুলো এখানে বিশেষ কোনো পরিবর্তন ঘটে না, কারণ যে লালা গ্রন্থি থেকে যে এনজাইম গুলো সিক্রেশন হয়, সে এনজাইম গুলার বেসিক্যালি এখানে কোনো রোল নাই, বা এখানে এই ধরনের এনজাইম গুলো থাকে না যে আমিষ বিশ্বাসী এনজাইম বা স্নেহ পদার্থকে বিশ্লেষণ করে যে লাইপোলাইটিক এনজাইম বা আমিষ পরিপাক করে যে এনজাইম, এমন প্রোটিলাইটিক এনজাইম। তো এগুলো হচ্ছে আমাদের মুখগহ্বরে থাকে না। আমাদের মুখগহ্বরে প্রধানত অ্যামাইলোলাইটিক এনজাইম বা শর্করা পরিপাককারী যে এনজাইম গুলো আছে সেগুলো থাকে, যেমন থাইলিন, মল্টেস। তো এগুলো খাবারকে হচ্ছে কিছু অংশে পরিপাক করে ফেলে। যেমন জটিল যেসব শর্করা আছে সেগুলোকে হচ্ছে টাইলিন এনজাইমে মল্টোজে পরিণত করে। দেন মল্টোজটা হচ্ছে মল্টেস এনজাইমের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট করে। তো আলটিমেটলি গ্লুকোজটা আমাদের পাকস্থলী হয়ে স্মল ইন্টেস্টাইনে চলে যায়। আচ্ছা, তো আমাদের মুখগহ্বরের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে দরকার হয় সেটা হলো আমাদের দাঁত। তো এই দাঁতের একটা সংকেত আছে, মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দাঁত কয়টা থাকে, এবং আহ, যারা হচ্ছে দুধ শিশু, ঠিক আছে, আহ, যাদের হচ্ছে প্রথমবারের মতো দাঁত উঠে আর কি, আমরা জানি এক পর্যায়ে গিয়ে দাঁতটা তো আবার পড়ে যায়। ঠিক আছে। তো ওই দুধ শিশুর দাঁতের সংকেতটা কিরকম, মানে ওদের টোটাল দাঁত কয়টা থাকে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কয়টা দাঁত থাকে, তো সেটার একটা হিসাবের ক্যালকুলেশন সহজভাবে দেখানো হয়, সেটাকে দন্ত সংকেত বলা হয়। তো এই দন্ত সংকেতটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হবে, এই দন্ত সংকেতটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিচের ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে। তো নিচে হবে, এটা হচ্ছে উপরের পাটির আর এটা হচ্ছে নিচের পাটির অংশ, ইনসিসের ক্যানাইন, প্রিমোলার, মোলার। আচ্ছা, তাহলে এটা সংকেতটা মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে 2 1 2 3। ঠিক আছে, 2 1 2 3। তো এখন হিসাব করলে 2 1 3 2 5 5 3 8, তাহলে উপরে 8টা নিচে 8টা। তাহলে আমরা যে কোনো এক পার্ট হিসাব করছি। তাহলে আমরা এখানে ছবির মধ্যে যদি দেখি, এখানে মাঝখান দিয়ে আমরা তাহলে এ পাশে 8টা দেখি, এ পাশে 8টা দেখি, সেটা হচ্ছে উপরের সোয়ালের নিচের সোয়ালের সেম। সেজন্য আমাদের এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো আলটিমেটলি দেখা যায় উপরে হচ্ছে 8টা, নিচে 8টা। ঠিক আছে। সো 8 8 আর 2 গুণ করলে 16, আর 16 আর 2 গুণ করলে 32। তো প্রাপ্তবয়স্কদের সর্বমোট দাঁত থাকে 32টা। এখন দুধ দাঁতের সংকেত এটা মাঝে মধ্যে পরীক্ষা দেয়, যদি বা বিভিন্ন বইয়ে এই অংশটুকু দেওয়া নাই, এটা একটু মুখস্থ করতে হবে। সো দুধ দাঁতের সংকেতটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। শিশুদের ক্ষেত্রে প্রিমোলার যে অংশটুকু, যে প্রিমোলার দাঁত সেগুলো হচ্ছে শিশুদের থাকে না। তো ওদের দ্বন্দ্ব সংকেতটা একটু ভিন্ন রকম হয়। আচ্ছা, তো ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। সো ইনসিসর আমরা দেখছি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে ফর্মুলাটা 2 1 2 3, এখানে হবে 2 1 0 2, 2 1 0 2, 2 1 0 2। তো হিসাব করে দেখলে দেখা যায় এখানে উপরের পাটির এক অংশে হচ্ছে 5টা দাঁত, নিচের পাটিও সেম 5টা দাঁত। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি 10, 10 × 2 20। তো দুধ দাঁত হলো 20টা থাকে। তো এটা এমসিকিউতে আসে যে দুধ দাঁত
হলো কয়টা? 20টা। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 32টা। আচ্ছা, তো খাবার অন্ননালীর মাধ্যমে পাকস্থলীতে আসে। এখন পাকস্থলীতেও অনুরূপ ভাবে দুই ভাবে পরিপাক হয়: যান্ত্রিক পরিপাক আর হচ্ছে রাসায়নিক পরিপাক। সো যান্ত্রিক পরিপাক এখানে যে পাকস্থলীর স্ট্রাকচারের কারণে পাকস্থলীটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। সো এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমেই পাকস্থলী হচ্ছে যান্ত্রিক পরিপাকটা সম্পন্ন করে। ঠিক আছে, এই যে যে মুভমেন্টের মাধ্যমে পাকস্থলীতে খাবারগুলো যান্ত্রিক পরিপাক হয়, এই প্রসেসটাকে বলা হয় পেরিস্টালসিস। তো এই পাকস্থলীর এই যে এখানে যে অংশটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে অন্ননালী বা ইসোফেগাসের পার্ট, এবং এখানে যে পার্টটুকু দেখা যাচ্ছে সেটা হলো ক্ষুদ্রান্তের পার্ট, ক্ষুদ্রান্তের ডিউডেনামের অংশ। সো এই দুইটা জিনিস বাদ দিলে পাকস্থলীতে পাকস্থলীকে চার ভাগে ভাগ করা যায়। একটা হলো পান্ডাস, এই অংশটুকু হলো পান্ডাস। তারপর হচ্ছে এই যে যে অংশটুকু হচ্ছে ডিউডেনামের সাথে কন্টিনিউ করে সেটা হলো পাইলোরাস, এবং পাইলোরাসের জাস্ট একটু সামনের অংশটুকু হলো এন্ট্রাম, এবং বাদ বাকি অংশটুকুকে বডি বলা হয়। এখন এখানে পাকস্থলীতে দুই ধরনের স্পিংটার থাকে, যে খাবারগুলো যাতে আমরা যখন স্টোমাকে তো অনেকক্ষণ ধরে জমা থাকে, ঠিক আছে, খাবারগুলো প্রায় 6 ঘন্টা, 2 থেকে 6 ঘন্টা জমা থাকে পাকস্থলীতে। তো এই সময়ে খাবারগুলো যাতে রিফ্লাক্সে উপর দিকে উঠে না যায়, সেজন্য এখানে একটা স্পিংটার থাকে, যেটাকে বলা হয় কার্ডিয়াক স্পিংটার। তো এই কার্ডিয়াক স্পিংটার, কার্ডিয়া কথাটা আসছে আমাদের হার্ট থেকে, যেহেতু আমাদের এই অংশটুকুতে হার্ট থাকে, এটা রিলেশনে। তো এই জায়গায় এখানে যে স্পিংটারটা থাকে সেটা হলো কার্ডিয়াক স্পিংটার। তো যখন খাবার খাই, অন্ননালীর এই অংশটুকুতে আসে, এটা স্পিংটারটা রিল্যাক্স হয়, তারপর খাবারটা হচ্ছে পাকস্থলীতে আসে। তো পাকস্থলীতে খাবার জমা হয়, যখন দেখা যায় ক্ষুদ্রান্তে বৃহদন্তে খাবারটা যখন শেষ হয়ে যায় বা আমরা যখন ডেফিকেশন করি, মলত্যাগ করি, তখন পাকস্থলীর খাবারটা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করে। তো এই যে নামা শুরু করে, এখানে যে আরেকটা স্পিংটার আছে যেটাকে বলা হয় পাইলুরিক স্পিংটার। সো এই পাইলুরিক স্পিংটারটা খাবার মুভমেন্টে হেল্প করে। এখানে এটা কন্ট্রোল করা হচ্ছে পাইলোরিক স্ফিংক্টারটা, আর উপরে হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার। আচ্ছা, তো এখানে যান্ত্রিক পরিপাকের কিছু অংশ আছে, যেমন আমরা আগে বলছি যে এখানে পাকস্থলীতে হচ্ছে 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে খাবার। পাকস্থলীর বিভিন্ন ধরনের কোষ আছে, এখানে প্যারাটাল সেল থেকে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। এটা আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তীব্র অ্যাসিড, তো এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। আর পাকস্থলীর যে এখানে মাসেলের লেয়ার আছে, হিস্টোলজিক্যালি তোমাদের এত ডিটেলসে জানার দরকার নেই। যে মাসল লেয়ার আছে এটা হচ্ছে মসৃণ পেশি, তাই না? আমরা তো পেশি তিন ধরনের জানি, এর ভিতরে মসৃণ পেশি হচ্ছে এটা মানে আমাদের আয়ত্তাধীন না, ঠিক আছে, এটা নিজে নিজেই কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। তো সেই মসৃণ পেশিটা হচ্ছে আবার 3টা স্তর নিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে বিভিন্নভাবে মোচড় দিয়ে সংকুচিত হয়ে, যেটা আমি কন্ট্রাকশন রিল্যাক্সেশন বলছি। তো সেটা হলো যে মুখগহ্বর থেকে যে অর্ধশূন্য খাবারটুকু আসে সেটা হচ্ছে পেস্টে পরিণত হয় এই জায়গায়। এবং পাকস্থলীর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এবং পাকস্থলীর নিজের একটা গ্রন্থি আছে যে গ্যাস্ট্রিক গ্রন্থি, বা তাহলে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে এনজাইম গুলা খরিত হয়, গ্যাস্ট্রিক জুস, তো সেগুলো হচ্ছে এখানে খাবারটাকে স্যুপের মতো পরিণত করে, ঘন স্যুপের মতো। এটাকে কাইম বা মন্ড বলা হয়। এটা কিন্তু এমসিকিউতে আসে যে পাকস্থলীতে খাবারটা কিরকম হয়, সেটা হলো কাইম বা মন্ড। সো এরপরে যান্ত্রিক পরিপাকটা যখন কমপ্লিট হয়, এরপরে হচ্ছে এনজাইম গুলো এসে আলটিমেট খাবারের পরিপাকটা ঘটায়। যেমন এখানে হচ্ছে শর্করা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কোনো পরিপাক হয় না, কারণ শর্করা জাতীয় খাবারকে পরিপাক করার জন্য যে এনজাইম গুলো দরকার হয় সেগুলো এখানে কাজ করতে পারে না, বা এখানে এই ধরনের এনজাইম গুলোর উপস্থিতি নাই। আচ্ছা, তো আমিষ পরিপাকটা হচ্ছে প্রধানত পাকস্থলীতে হয়, এটা আমরা জানি। আহ মুখগহ্বরে আমিষ পরিপাক শুরু হয় না, আমিষ পরিপাক শুরু হয় পাকস্থলীতেই। তো আমিষ এখানে যে এনজাইম গুলো আছে আমরা জানি পাকস্থলীতে যেহেতু পানি থাকে, তো এখানে সবগুলো হচ্ছে পানির উপস্থিতিতেই পরিপাক হয়। যেমন আমিষকে পেপসিন যে এনজাইম সেটা হলো প্রোটিউসার পেপটনে কনভার্ট করে। কেসিন, এটা হচ্ছে দুগ্ধ আমিষ, কেসিন একটা মানে এটা হচ্ছে দুধের একটা অন্যতম উপাদান, সেটাকে রেনিন এনজাইমে প্যারাকেসিনে কনভার্ট করে। এই যে রেনিন তো একটা এনজাইম, রেনিন একটা হরমোন আছে, হরমোনটা হচ্ছে কিডনি থেকে সিক্রেশন হয়। তো একটা হচ্ছে রেনিন এনজাইম, এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে এনজাইম, আর হরমোন তো ভিন্ন ভিন্ন জিনিস। ঠিক আছে, এনজাইম আর হরমোন বেশ কম আছে, একটা হচ্ছে অন্তঃক্ষরক গ্রন্থি থেকে, একটা বহিঃক্ষরক গ্রন্থি থেকে খরিত হয়। আর প্যারাকেসিন হচ্ছে পেপসিনের মাধ্যমে পেপটনে কনভার্ট হয়। জিলেটিন হচ্ছে জিলেটিনেস এনজাইমের মাধ্যমে এটা পেপটন এবং পলিপেপটাইডে কনভার্ট হয়। আচ্ছা, সো এখানে যে পেপসিন, তারপর হচ্ছে যে পেপসিন, এই পেপসিন এনজাইমটা এটা অ্যাকচুয়ালি পেপসিনোজেন হিসেবে সিক্রেশন হয়। পরবর্তীতে এটা হাইড্রোক্লিক অ্যাসিডের মাধ্যমে পেপসিনে কনভার্ট হয়।
মানে এটা একটা হচ্ছে প্রো এনজাইম হিসেবে কাজ করে। প্রো এনজাইম বলতে হচ্ছে যেটা ইনঅ্যাক্টিভ স্টেজে সিক্রেশন হবে, তারপরে এটা যে কোনো উপায়ে এটা অ্যাক্টিভ হবে, তারপরে এটা কাজ করবে। তো আমরা স্নেহ পরিপাকের ক্ষেত্রে এখানে পাকস্থলীতে হচ্ছে স্নেহ জাতীয় খাবারের তেমন বেশি পরিপাক হয় না, কিন্তু কিছু কিছু গবেষণায় দেখা গেছে এখানে এই যে দুর্বল স্নেহ বিশ্লেষকারী কিছু এনজাইম থাকে, যেমন লাইপোলাইটিক এনজাইম। এটা একমাত্র শুধু বাটার ফ্যাটের উপর কাজ করে, যে মাখনের চর্বির উপরে কাজ করে। তো এমনি নর্মালি সচরাচর শুধু পাকস্থলীতে আমিষ জাতীয় খাবার ওই আমিষ জাতীয় খাবারই হচ্ছে পরিপাকে অংশ নেই। আচ্ছা, তো এখানে আমরা জানি পাকস্থলী থেকে তো হাইড্রোক্লিক অ্যাসিড সিক্রেশন হয়। এখন হাইড্রোক্লিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড এবং এটা একটা প্রোটিন লাইটিক। ঠিক আছে, তো পাকস্থলী নিজেই তো প্রোটিন দিয়ে তৈরি। তো এখন পাকস্থলী একটা প্রশ্ন আসে যে পাকস্থলী নিজেই কেন এনজাইমে পরিপাক হয়ে যায় না। তো সেটা একটা কারণ আছে, এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, প্রোটেকটিভ ফ্যাক্টর, যেটা হচ্ছে পাকস্থলীকে প্রোটেকশন দেয়। তো সেটা আমরা একটু দেখি যে পাকস্থলীর সমগ্র অন্তঃপ্রাচীর গ্যাস্ট্রিক মিউকোসা বা এপিথেলিয়াল আবরণে আবৃত থাকে। আমরা জানি যে কোনো কিছু বডি সারফেস বলি বা ইন্টারনাল যে সারফেস আছে আমাদের বডিতে, সেগুলা এপিথেলিয়াম যে টিস্যু আছে এপিথেলিয়ালে আবৃত থাকে। তো সেই আবরণ হচ্ছে হাইড্রোক্লিক অ্যাসিড, মিউকাস, বিভিন্ন প্রোএনজাইম, বাইকার্বনেট, এগুলো হচ্ছে সিক্রেশন করে। সো এখন এই যে হাইড্রোক্লিক অ্যাসিডের প্রভাবে পাকস্থলী নিজে হজম হয়ে যায় না কেন, এটা কিছু প্রোটেকটিভ যে ফ্যাক্টর বা মেকানিজম সেটা আমরা দেখি। একটা হচ্ছে পাকস্থলীর অন্তঃপ্রাচীর থেকে নিঃসৃত পুরো মিউকাস স্তর, যে মিউকাস গুলো সিক্রেশন হয় এটা অনেক বেশি মোটা থাকে। সো এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আক্রমণ রোধ করে। এটা সিমিলারলি মানে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আর পাকস্থলীর অন্তঃপ্রাচীর থেকে খরিত হয় বাইকার্বনেট। আমরা জানি বাইকার্বনেট একটা ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়া করে। সো প্রশমন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ইফেক্টটা থাকে সেটা একটু কমাই দেয়। তারপর হচ্ছে এনজাইম পেপসিন, যদিও এটা একটা প্রোটিলাইটিক এনজাইম, বাট এটা প্রথমে পেপসিনোজেন নামক প্রো এনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়। পরে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে এসে সক্রিয় পেপসিনে পরিণত হয়। তো তারপরে কাজ করতে পারে। তারপরে দেখি পাকস্থলীর অন্তঃপ্রাচীর এপিথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন ও দৃঢ় সংবদ্ধ থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুতে এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না। মানে একটা আমরা জানি টিস্যু গুলা কি, একটা সেল অন্য একটা সেলের সাথে অ্যাটাচড হয়ে তো অনেকগুলো টিস্যু তৈরি করে। ঠিক আছে, তো এই সেলগুলোর মাঝখানে মানে কোনো গ্যাপ থাকে না, বা টিস্যুগুলোর মাধ্যমে মানে খুব এমন ভাবে ঘন সংলগ্ন অবস্থায় থাকে, দৃঢ়ভাবে থাকে, ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢুকতে পারে না। মানে একটা মেকানিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে এখানে, ব্যারিয়ার হিসেবে। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনো নিজের কারণে ক্ষতিগ্রস্ত হয় না। তবে একটা ব্যাকটেরিয়া আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যদি সংক্রমণ হয় তাহলে আমাদের পাকস্থলীতে ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে অ্যানাসাইট, আমরা যে প্যারাসিটামল খাই, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ, এগুলোকে অ্যানাসাইড বলা হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তো এগুলোর প্রভাবে হচ্ছে পাকস্থলীর যে প্রোটেকটিভ মেকানিজম সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে ওখান থেকে গ্যাস্ট্রিক আলসার হয়। তো গ্যাস্ট্রিক আলসার থেকে পরবর্তীতে আবার ক্যান্সারও তৈরি হতে পারে, বা ওটা মানে ক্যান্সারের রূপ নেই গ্যাস্ট্রিক আলসারটা। আচ্ছা, এখন থেকে পাকস্থলীতে পরিপাকের পরে খাবার হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়। ক্ষুদ্রান্তের পরিপাকও সিমিলারলি এখানে হচ্ছে দুই ভাবে হয়, যে যান্ত্রিক পরিপাক, তারপর হচ্ছে রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক এখানে ক্ষুদ্রান্তের বিভিন্ন ধরনের সংকোচন প্রসারণের মাধ্যমে যান্ত্রিক পরিপাকটা হয়। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আন্তরিক রসের মিউসিনের ক্রিয়ায় এখান থেকে মিউসিন সিক্রেশন হয়, ক্ষুদ্রান্তে অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয় ব্রোনাস গ্রন্থি ও গবলেট কোষ। ঠিক আছে, ব্রোনাস গ্ল্যান্ড এন্ড গবলেট সেল থেকে মিউকাস তৈরি হয়। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মিউকাস ক্ষুদ্রান্তে প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। লিভারের পরোক্ষভাবে অঙ্গজীবাণুর সক্ষমতা কমিয়ে দেয়। পিত্তলবণগুলো ক্ষুদ্রান্তের পেশি গঠন করে বৃহদান্ত্রের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন আছে, যে হরমোনটা হচ্ছে যে পিত্তথলি আছে, পিত্তথলির উপর কাজ করে। পিত্তথলিকে একটা সংকোচনের মাধ্যমে পিত্তাশয়টাকে হচ্ছে পিত্ত যে আমরা বাইল বলি আর কি, ঠিক আছে, পিত্তরস, সেটা ক্ষুদ্রান্তে পৌঁছায় দেয়। ঠিক আছে, কোলেসিস্টোকাইনিন হরমোনটা ওখানে কাজ করে। তারপরে পিত্তরস, তো এই পিত্তরসটা হচ্ছে আমাদের স্নেহ জাতীয় যে পদার্থ আছে সেটা পরিপাকের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। তো পিত্তরস থেকে দুই ধরনের লবণ হয়, বাইল সল্ট। সেই লবণগুলো হচ্ছে ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। আচ্ছা, তো আমরা ক্ষুদ্রান্তের হচ্ছে তিনটা পার্ট থাকে বেসিকলি, একটা হচ্ছে ডিউডেনাম, তারপর জেজুনাম, তারপর আইলিয়াম। এগুলো আমরা পরবর্তীতে জানবো।
তো ক্ষুদ্রান্তের পরিপাকের মধ্যে এখন দেখো রাসায়নিক যে পরিপাকটা আছে সেটা এখানে বেসিকলি সব ধরনের খাবারই আলটিমেটলি পরিপাকটা এখানেই হয়। যেমন মুখ্য খাবারে যেসব শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়েছিল সেগুলো পাকস্থলীতে তো কোনো ধরনের পরিবর্তন হয় না, সরাসরি এগুলা ক্ষুদ্রান্তে চলে আসে। তো ক্ষুদ্রান্তে এসে এখানে হচ্ছে দুই ধরনের রস বা এনজাইম কাজ করে, একটা হচ্ছে অগ্ন্যাশয় থেকে, আরেকটা হচ্ছে ক্ষুদ্রান্তের নিজের যা আন্তরিক রস থাকে সেটা। তো অগ্ন্যাশয় থেকে খরিত যে এনজাইম গুলা সেগুলো হচ্ছে, একটা হচ্ছে অ্যামাইলেস এনজাইম, এটাকে আমরা পেনক্রিয়াটিক অ্যামাইলেস বলি, বা অগ্ন্যাশয় থেকে যে আসে সেই অ্যামাইলেসটা। এটা হচ্ছে এস্টার্সো গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করা গুলোকে ভেঙে মল্টুজে পরিণত করে। তো এই যে অ্যামাইলেস এনজাইমটা এটা হচ্ছে পেনক্রিয়াটিক অ্যামাইলেসটা। আর মল্টুজ যে এনজাইমটা, তাহলে এটা যেহেতু মল্টুজে কনভার্ট হয়েছে, এখন মল্টুজের উপর কাজ করবে মল্টেসকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তো আমাদের আলটিমেট ফেট, কার্বোহাইড্রেটের ফেটই হলো আলটিমেট ফেটই হলো গ্লুকোজ। তো গ্লুকোজটাই হলো অ্যাবজর্ব হয়। আচ্ছা, তারপর হচ্ছে আন্তরিক রস হলো যেটা ক্ষুদ্রান্তের নিজেরই গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, যে আন্তরিক গ্রন্থি আছে সেখান থেকে। তো সেটা হলো যেমন আন্তরিক অ্যামাইলেস, ঠিক আছে, এস্টার্স, ডেক্সট্রিন, এই বিভিন্ন ধরনের পলিস্যাকারাইডকে হচ্ছে আদ্র বিশ্লেষিত বিশ্লেষিত করে মল্টোস, মল্টোট্রাইওস, ক্ষুদ্র ডেক্সট্রিন ইত্যাদি উৎপন্ন করে। তো এই যে অ্যামাইলেস এনজাইমটা ক্রিয়া করছে এখানে, বিক্রিয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসে। আচ্ছা, তারপর আরেকটা এনজাইম হচ্ছে আইসোমল্টেস। আইসোমল্টেস এনজাইম আইসোমল্টোস জাতীয় খাবার আদ্র বিশ্লেষণ করে মল্টোস এবং গ্লুকোজে পরিণত করে। আচ্ছা, তাহলে এই যে আলটিমেটলি যে মল্টোসটা তৈরি হইলো, ঠিক আছে, এখানে এটা মল্টোস হবে এই জায়গায়, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা মল্টোস। আচ্ছা, মল্টোস, মল্টোট্রাইওস, তাহলে যে মল্টোস গুলো আবার মল্টেস এনজাইমের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হবে। আলটিমেটলি সব ধরনের শর্করা জাতীয় খাবারে হচ্ছে গ্লুকোজে পরিণত হবে। আচ্ছা, তাহলে যে মল্টেস এনজাইম মল্টোসকে বিশ্লেষিত করে গ্লুকোজে পরিণত করে। আচ্ছা, তারপর হচ্ছে সুক্রেস। এই যে সুক্রেস এনজাইম সুক্রোজ, আমরা জানি সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, এই ডাইস্যাকারাইডকে ভেঙে এখনো গ্লুকোজ আর এখনো ফ্রুক্টোজ তৈরি করে। ঠিক আছে। ল্যাকটেস হচ্ছে দুধের একটা, ল্যাকটোজ হচ্ছে দুধের একটা প্রোটিন। এই দুধের প্রোটিনটাকে হচ্ছে ল্যাকটেস এনজাইমে এটাকে ভেঙে দেয়। সেটাকে ভেঙে এখনো গ্লুকোজ এবং এখনো গ্যালাক্টোজে পরিণত করে। সো এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে সুক্রোজকে ভাঙলে বা আদ্র বিশ্লেষিত করলে আমরা কি পাই? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর ল্যাকটোজকে ভাঙলে পাই গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এগুলো হচ্ছে বোটানি ফার্স্ট পেপারে আছে, থার্ড চ্যাপ্টারে। আর এখানে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে যে ক্ষুদ্রান্তে আমরা কার্বোহাইড্রেটের পরিপাকটা দেখলাম, এখন আমিষ পরিপাকের ক্ষেত্রে যে অগ্ন্যাশয় রস অবস্থিত এনজাইম আমিষ জাতীয় খাদ্যের উপর নির্মুক্তভাবে ক্রিয়াশীল হয়, এখানেও সিমিলারলি অগ্ন্যাশয়িক রস আর হচ্ছে আন্তরিক রস, দুই ধরনের রস থাকে এনজাইম। সো ট্রিপসিন এনজাইমটা বেসিক্যালি হচ্ছে প্রোটিউস আর পেপটনের উপর কাজ করে, পলিপেপটাইডে কনভার্ট করে। কাইমোট্রিপসিন এটা প্রোটিউস ও পেপটন, সিমিলারলি এটাও পলিপেপটাইডে কনভার্ট করে। কার্বক্সি পেপটাইডেস এটাও পলিপেপটাইডের উপর কাজ করে, এই যে পলিপেপটাইড গুলো হইলো এগুলোর উপর কাজ করে। কার্বক্সি পেপটাইডেস এটাকে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। পরবর্তীতে এই যে ডাইপেপটাইড এনজাইমের উপর ডাইপেপটাইডেজে কাজ করে, ওটাকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। আচ্ছা, অ্যামিনো পেপটাইডেস এনজাইম পলিপেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। ট্রাইপেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। ডাইপেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। আর কোলাজিনেস এনজাইম কোলাজেনের উপর কাজ করে সরল পেপটাইডে কনভার্ট করে। তো পরবর্তীতে সব ধরনের পেপটাইড ওরা আলটিমেটলি অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। আচ্ছা, এখানে যে পেপসিন আর ট্রিপসিনের মধ্যে পার্থক্য দিছে, পার্থক্যটা ইম্পর্টেন্ট। আমরা রিটেন আসছে না সচরাচর, কিন্তু এমসিকিউর জন্য একটু দরকার। যেমন এই যে পেপসিন, পেপসিন হচ্ছে আমরা আমরা জানি পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ থাকে, সেই পেপটিক কোষ থেকেই এটা উৎপন্ন হয়। আর ট্রিপসিনটা হচ্ছে অগ্ন্যাশয় থেকে তৈরি হয়। ঠিক আছে, যদিও বা দুইটা প্রোটিলাইটিক এনজাইম, বাট একটা হলো পাকস্থলী থেকে, একটা হলো অগ্ন্যাশয় থেকে। আর পেপসিন আগে বললাম পাকস্থলী থেকে নিঃসৃত হয়, এবং ট্রিপসিন হচ্ছে ক্ষুদ্রান্তে ডিউওডেনামে নিঃসৃত হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই যে অগ্ন্যাশয়ে উৎপন্ন হয়ে আলটিমেটলি এগুলো ডিউওডেনামে চলে আসে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসেবে নিঃসৃত হয়, আমরা দেখছি পেপসিনটা। পরবর্তীতে হচ্ছে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংশ্লেষে পেপসিনে পরিণত হয়। আর ট্রিপসিন এটাও কিন্তু প্রথমে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন হিসেবে নিঃসৃত হয়, পরে ডিডেনামের এন্টেরোকাইনেস এনজাইমের সংস্পর্শে এটা ট্রিপসিনে পরিণত হয়। তো এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অংশটুকু। তো এটি পাকস্থলীতে প্রোটিনকে প্রোডিউসে পেপটনে পরিণত করে। আমরা জানি পেপসিন যেহেতু পাকস্থলী থেকে সিক্রেশন হয়, বাট এটা পাকস্থলীতে কাজ করে। আর ট্রিপসিন হচ্ছে এটা যদি উৎপন্ন হয় অগ্ন্যাশয় থেকে, একটা ডিডেনামে চলে আসে, একটা ডিডেনামে প্রোটিউস পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। তো এটা একটু ইম্পর্টেন্ট এই পার্থক্যটুকু। আচ্ছা, এরপর দেখি আমরা ক্ষুদ্রান্তে যে স্নেহ জাতীয় খাবারের যে পরিপাকটুকু সেটা। তো স্নেহ জাতীয় খাবারের পরিপাকের মধ্যে যে অগ্ন্যাশয় রস, তারপর হচ্ছে আন্তরিক রস, দুই ধরনের রসে কাজ করে।
তো এখানে লাইপেস যে এনজাইম থাকে সেটা হচ্ছে স্নেহ জাতীয় খাবারকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কনভার্ট করে। ফসফোলাইপেস এনজাইম ফসফোলিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফসফরিক অ্যাসিডে কনভার্ট করে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, রিটেনের জন্য এক্স্যাক্টলি সেম 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 টু সেম লিখতে হবে। কোলেস্টেরল এস্টারেস এনজাইম কোলেস্টেরল এস্টারকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরলে কনভার্ট করে। আচ্ছা, সো এগুলো আমরা দেখছি হচ্ছে অগ্ন্যাশয় রস। এখন দেখি আন্তরিক রসের যে এনজাইম গুলা, সেটা হলো লাইপেস এনজাইম, লেসিথিনেস এনজাইম, মনোগ্লিসারাইডেস। সো লাইপেস এনজাইম স্নেহ কণাকে ভেঙে মনোগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। লেসিথিনেস এনজাইম হচ্ছে লেসিথিনকে ভাঙে, ঠিক আছে, নামের সাথে মিল আছে। সো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফসফরিক অ্যাসিড এবং কুলিন, ইম্পর্টেন্ট, কুলিনে কনভার্ট করে। আর মনোগ্লিসারাইডেস ব্রেকডাউন করে হচ্ছে মনোগ্লিসারাইডকে, ঠিক আছে, এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কনভার্ট করে। আচ্ছা, সো আমরা এখানে একটা আহ, অংশ আমরা মিস করছি, সেটা হলো আমাদের যে ক্ষুদ্রান্তের যে বিভিন্ন পার্থক্য, আমরা সেটা একটু দেখি। বিভিন্ন, এখানে একটা ফিগার দেওয়া আছে, আমরা ফিগারটা একটু দেখি। আচ্ছা, সো এই যে ক্ষুদ্রান্তের প্রধানত হচ্ছে তিনটা পার্ট। তো ক্ষুদ্রান্তের তিনটা পার্ট, একটা হচ্ছে ডিউটেনাম, 2 নম্বর হচ্ছে সেজোনাম, 3 নম্বর হচ্ছে ইলিয়াম। ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসে। তাহলে ক্ষুদ্রান্তের তিনটা পার্ট ডিউটেনাম, জেজোনাম আর হলো ইলিয়াম। আর বৃহদান্তের আছে, বৃহদান্তের কিছু অংশ আছে আবার। তো এই বৃহদন্ত্রের মধ্যে আছে, শুরু হয় হচ্ছে সিকাম থেকে, মানে ইলিয়াম যেখানে শেষ হয় সেখান থেকে হচ্ছে সিকাম শুরু হয়। তো সিকামের সাথে লেগে থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে ব্লাইন্ড পাউচ বলা হয় অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স কে বলা হয় ব্লাইন্ড পাউচ। পাউচ মানে হচ্ছে একটা থলির মতো অর্গান, কিন্তু যেটা হচ্ছে ব্লাইন্ড মানে হচ্ছে এক প্রান্ত বন্ধ। যেমন আমরা টেস্ট টিউব যেরকম দেখি এরকম, মানে এক অংশ হচ্ছে আহ, বন্ধ, অন্য অংশ খোলা, এবং যে অংশটুকু খোলা সেটা হচ্ছে একটা সিকামের সাথে অ্যাটাচ থাকে। ঠিক আছে। আর যেটা হচ্ছে যে অংশটুকু সিকামের সাথে অ্যাটাচ থাকে ওটা মানে পুরোপুরি খোলা থাকে না, ওটা প্রায় ব্লাইন্ডে থাকে। কিন্তু কোনো কারণে এটা যদি খুলে যায় আর কি, তাহলে ওই যে সিকাম থেকে খাবার ম্যাটেরিয়াল, মানে ওখান থেকে যে ফুড ম্যাটেরিয়াল বা ফিকাল ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এর ভিতরে চলে আসে। সো অ্যাপেন্ডিক্স এর ভিতরে চলে আসলে ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে অ্যাপেন্ডিসাইটিস হয় এই জায়গা থেকে। আচ্ছা, তারপর হচ্ছে সিকামের পরে হচ্ছে কোলনের অংশ। সো কোলনটা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ। যেমন হচ্ছে এই যে ছবিতে যদি দেখি আমরা, এই যে উপরে অংশটুকু যেটা উঠছে এটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। ঠিক আছে, এই যে ঊর্ধ্বগামী কোলন। তারপরে এই যে এখানে যে ট্রান্সভার্সলি বা হরাইজন্টালি যেটা আছে, তো সেটার একটা নাম আছে। ঠিক আছে, সেটা হচ্ছে অনুপ্রস্থ কোলন। আর নিচে যেটা, সেটা হচ্ছে নিম্নগামী কোলন বা নিম্নমুখী কোলন, এবং এই অংশটুকু একটা এস এর মতো একটা অংশ দেখা যায়, সেটা হলো সিগময়েড কোলন। আর লাস্টে আছে মলাশয়। এবং এই যে তাহলে আমরা দেখতেছি এখানে উম বৃহদন্তের পার্ট হচ্ছে সিকাম, কোলন, তারপর হচ্ছে মলাশয়। ঠিক আছে? এই তিনটা পার্ট হচ্ছে বৃহদন্তের পার্ট। এবং কোলনের ভিতরে বললাম অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপর হলো ডিসেন্ডিং কোলন। ঠিক আছে। আর পাইছিদ্র হচ্ছে এটা আলাদা পার্ট, শরীর পাকস্থলীর যে পৌষ্টিক তন্ত্রের যে পার্ট, একটা পার্ট হচ্ছে পরিপাক যে নালীগুলা, সেই পরিপাক নালীর বা পৌষ্টিক নালীর যে বিভিন্ন পার্ট গুলো, সেগুলোর দৈর্ঘ্যটুকু কতটুক, প্রস্থ কতটুক, সেটা আমাদের জানা দরকার। তো এক্ষেত্রে যে আমাদের গহ্বরের দৈর্ঘ্য এর আগে বলছি, এটা 12.5 সেন্টিমিটার। আর অন্য নালীটা হচ্ছে 25 সেন্টিমিটার। এই যে পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30.5 সেন্টিমিটার। ঠিক আছে। আর প্রস্থ হলো 15.2 সেন্টিমিটার। এটা এক 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 বই এক এক রকম আছে। এটা গাজী আজমলের বইয়ের রেফারেন্সে এটা হচ্ছে মানে মোস্ট অ্যাকুরেট। দৈর্ঘ্য হচ্ছে 30.5 সেন্টিমিটার, প্রস্থ 15.2 সেন্টিমিটার। আচ্ছা, তো কার্ডি পাকস্থলীর ক্ষেত্রে আমরা বিভিন্ন অংশটুকু আগে একবার আলোচনা করছি, আমরা আবার দেখি। তাহলে এখানে যে অংশটুকু থাকে, প্রথম অংশটুকু এটা হলো কার্ডিয়া বলা হয়, মানে যেটা হচ্ছে হার্টের সাথে রিলেটেড থাকে। এবং এরপরে এদিকে একটা ট্রান্সভার্স লাইন টানলে এই যে যে অংশটুকু দেখা যায় সেটা হলো ফান্ডাস। তারপরে এখানে ডিটা নামে যেটা উন্মুক্ত হয় সেটা হচ্ছে পাইলোরাস পার্ট। এবং পাইলোরাসের জাস্ট একটু আগে আম, উম, আচ্ছা, এখানে আরেকটা অংশ থাকে, এবং এটা হলো বডি পার্ট। ঠিক আছে। তো এই পাকস্থলীর আহ আচ্ছা, এরপর হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ঠিক আছে, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে, যদিও এটা ক্ষুদ্রান্ত আর ওটা হলো বৃহদন্ত। তো ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়ামিটার, মানে এই যে নলিটা, নলাকার যে অংশটুকু সেটার ব্যাসটা কতটুকু,
ঠিক আছে, ডায়ামিটারটা কতটুক সেটার উপর ডিপেন্ড করে নামটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র। ক্ষুদ্রান্তটা হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা, আর বৃহদান্ত্রটা হচ্ছে দৈর্ঘ্য অ্যাপ্রক্সিমেটলিটা হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, 1.5 মিটার। আচ্ছা, আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্ত। আমরা আগামী আরেকটা পার্ট নিয়ে আমরা আগামী ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।